ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাফজয়ী নারী ফুটবলার অভ্রর দল সহ 18 জনের হাতে 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। 26 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটতে পারে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের। ব্যতিক্রমী প্রক্রিয়ায় গঠিত হবে সংগঠনের তহবিল। 187 জন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য। এরা নিয়মিত চাঁদা দিচ্ছে, এখান থেকে প্রায় 2 লাখের বেশি টাকা আসে। ঢাকা দিল্লি দুপক্ষই চায় ভালো ওয়ার্কিং রিলেশন। শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। সাবেক এসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। 2 মাসে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, এটা আমরা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে। আমাদের তদন্ত সংস্থা আপ্রাণ চেষ্টা করছেন, কোথায় উনি রেখেছেন এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল দম্পতির 6,000 কোটি টাকার সম্পদ। আনন্দ পুলিশ সমবায় সমিতির নামে কথিত আবাসনের আড়ালে দখল বাণিজ্য। পুলিশের ঘটনাটা নিজে বুঝেনি, জানেনি, থানায় নিয়ে আবার মারধর করছে। কত জায়গায় বিচার দিলাম, কোনো জায়গায় বিচার আর পাইলাম না। খাওয়ালই বলতে গেছি, খাবার সব শেষ করে দিয়েছে। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ এখন শক্তিশালী। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে প্রস্তুত তরুণরাও। সকালে 21 পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 18 জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল টিম ও অভ্রের দলকে এই পদক প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সব সম্পদের উপর প্রত্যেকের সম অধিকার নিশ্চিত হয় এমন সভ্যতা গড়ে তুলতে হবে। দেশের জন্য অবদান রেখেছেন যারা, তাদের দেয়া হয়েছে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি 21 পদক। এবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সেই সম্মাননায় ভূষিত করা হলো 18 জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা, প্রযুক্তি ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই স্বীকৃতি প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্যে পদকপ্রাপ্তরা সামনে দেশের জন্য আরও উদার চিত্তে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। 21 পদক প্রদান শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, এবছরের 21 পদক প্রদানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার রাজনৈতিক ও সাংস্কৃতিক দর্শন প্রকাশ করার চেষ্টা করেছে। আমরা 21 পদক 2025 প্রদানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এবং সাংস্কৃতিক দর্শন প্রকাশ করতে চেয়েছি। এবারে 21 পদকের আপনারা প্রশংসা করেছেন, আমরা বিনীতভাবে এটা গ্রহণ করছি। কিন্তু আমরা মনে করি আমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন পড়তো না যদি সঠিক মানুষকে সবসময় পুরস্কৃত করা হতো। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 21 পদকপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দিতে তরুণরা প্রস্তুত বলেও জানান তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। তিনি বলেন, এমন এক সভ্যতা গড়ে তুলতে হবে যার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়।
পরিবেশে মানুষের জীবনযাত্রা যাতে বিরূপ প্রভাব ফেলতে না পারে সেই লক্ষ্যে সভ্যতার বিকাশেও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 21শে ফেব্রুয়ারিতে ফুল দেয়া নিয়ে কোনো থ্রেট নেই কোনো বড় ধরনের হামলার আশঙ্কা। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিদর্শন শেষে এমনটা জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, রাত 12:40 পর জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার, খোলা থাকবে পলাশী ক্রসিংয়ের গেট। তুলির আঁচড়ে মূর্ত হচ্ছে মনের অনুভূতি, প্রস্তুত হচ্ছে স্মৃতির মিনারের চত্বর, যেই মিনার বাঙালির মাতৃভাষার দাবিতে বুকের রক্ত ঢেলে দেয়ার বীরত্বগাথা। পুরো পৃথিবীতে তাই 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ঢল নামবে জনতার। পুরো আয়োজনকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকালে শহীদ মিনার পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। ভিভিআইপির পর রাত 12:40 থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার। এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি, ঢাকাবাসীকে অনুরোধ করতেছি, ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পতিত সরকারের লোকজন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। পতিত সরকারের যে দল আছে তারা তাদের দলে না হলেও বেনামে বা অন্য কোনোভাবে এখানে আসার চেষ্টা করেন কিনা বা কোনো রকমের পরিস্থিতি তৈরি হয় কিনা, সেই জন্য তাদের বাড়তি নজরদারি থাকবে। রাত 12:01 থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে ফুল দেয়া শুরু হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এ বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আজিজ। তিনি আছেন শহীদ মিনার প্রাঙ্গণে। আজিজ, কেমন দেখছেন সার্বিক প্রস্তুতি? নিরাপত্তা নিশ্চিতে কি কি উদ্যোগ চোখে পড়ছে? ধন্যবাদ লোপা। কেন্দ্রীয় শহীদ মিনারের সবশেষ যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনার যে মূল বেদি সেটি এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন এবং পুলিশের বাড়তি যে জনবল সেটি এখানে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আমাদের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাবেন রাত 12:01 সেটির জন্য মোটামুটি এরই মধ্যে সার্বিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি সম্পন্ন হয়েছে। সকালবেলায় এসেছিলেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ হোসেন। তিনি জানিয়েছেন যে রাত 12:01 থেকে 12:40 পর্যন্ত এখানে শ্রদ্ধা জানাবেন ভিআইপিরা, তারপরেই মূলত সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। তারপর থেকেই মূলত সাধারণ যারা শ্রদ্ধা নিবেদন করবেন তারা এখানে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন। তাদের জন্য ডিএমপি কমিশনার জানিয়েছেন যে তারা মূলত পলাশীর যে ক্রসিং সেই পলাশী ক্রসিং দিয়েই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন এবং তারপরে তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। লোপা, আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই এখানে এখন আলপনার কিছু কাজ, শেষ মুহূর্তে যে কাজ শেষ মুহূর্তে তুলির যে আঁচড়, সে আঁচড়টি দেয়ায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন যে বিকেলের মধ্যেই এই কাজগুলো তারা শেষ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার চাদর, আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারা এখন কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন কেন্দ্রীয় শহীদ মিনার। তারা বলছেন যে আগামীকাল সারাদিনই সাধারণ যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তারা এখানে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে সার্বিক নিরাপত্তা নিয়ে তেমন কোনো ঝুঁকি নেই, তবে নিজেদের যে মানি ব্যাগ বা মোবাইলগুলো থাকবে সেগুলো তাদের ব্যক্তিগতভাবেই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি ডিএমপি কমিশনার জানিয়েছেন যে এখানে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে তারা পলাশী ক্রসিং দিয়ে প্রবেশের পর শ্রদ্ধা নিবেদনের পর তারা কার্জন হল এবং হাইকোর্ট প্রাঙ্গণ দিয়ে বের হয়ে যাবেন। এর পাশাপাশি
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার ক্ষেত্রে যদি কোনো ধরনের বিঘ্ন তারা দেখতে পান সেক্ষেত্রে তারা তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়ার সেটি তারা নেবেন। দর্শক, আপনাদের দেখাতে চাই যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের যে সব শিক্ষার্থীরা আলপনার কাজ করছেন তারা তাদের কাজেরই মধ্যে শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। তারা বলছেন যে বিকেল নাগাদই এখানকার তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কাজ তারা শেষ করতে পারবেন। লোপা। আজিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নতুন রাজনৈতিক দলের তহবিল গঠন হবে ব্যতিক্রমী প্রক্রিয়ায়। নাম প্রতীক নির্ধারণ হচ্ছে জনমতের ভিত্তিতে, তবে কার্যালয় কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন তারা জানান মানুষের জল্পনার অবসান হবে ২৬ বা ২৭ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশের মধ্য দিয়ে। ফয়সাল মাহমুদের রিপোর্ট। ফেব্রুয়ারির ২৬ বা ২৭ তারিখ আসছে শিক্ষার্থীদের আলোচিত নতুন রাজনৈতিক দল। কাঠামো, গঠনতন্ত্র, নাম প্রতীক নির্ধারণ নিয়ে চলছে শেষ সময়ের তোড়জোড়। এরই মধ্যে নতুন রাজনৈতিক এই দল নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। কি হচ্ছে দলের নাম প্রতীক, কার্যালয় বা হবে কোথায়? বেশিরভাগ যে নামগুলো এসেছে সেই নামগুলোতে নাগরিক শব্দটি, তারপরে জনশক্তি শব্দটি, রেভলিউশন শব্দটি, রিপাবলিক শব্দটি, এই শব্দগুলো এসেছে। আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি, তবে জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে এবং আমাদের যারা সদস্যগণ আছেন আর কি তাদের মতামতের ভিত্তিতে আমরা চূড়ান্তভাবে দলের নাম ঠিক করব। আমরা অফিস খুঁজছি, এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জায়গায় আমরা নিজেদের অফিস নির্ধারণ করিনি। দল চালানোর অর্থের যোগান তারা পাবে কোথা থেকে? উত্তরটা আসে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নিজেরাই গঠন করবেন তহবিল। যেমন টকশো থেকে পাওয়া সম্মানের অর্ধেক জমা হবে দলের তহবিলে। পৃথিবীর অনেকগুলো দলের তারা কিভাবে তাদের ফাইন্যান্স পলিসিটা ঠিক করে সেগুলো আমরা যাচাই বাছাই করছি। কয়েকটা ফাইন্যান্স পলিসি ড্রাফট হিসেবে প্রস্তাবিতও হয়েছে। ১৮৭ জন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য। এরা নিয়মিত চাঁদা দিচ্ছে, এখান থেকে প্রায় ২ লাখের বেশি টাকা আসে, কারণ সবাই কিন্তু ন্যূনতমটা দেয় না, আরও বেশিও দেয়। এর বাইরে আমরা আমাদের টকশো থেকে অনেক টাকা আমরা যারা যায় তারা টকশোর অর্ধেক সম্মানী। এটা আমাদের মিটিংয়ের রেজলিউশন যে আপনি যদি যে যাবে সে তার অর্ধেক টাকাটা সংগঠনে দেবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দল ঘোষণার খুব বেশি সময় বাকি নেই, তার আগেই পদ পদবি ইস্যুতে দেখা গিয়েছে বিভক্তি। একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিচালনা করতে গেলে নানা ধরনের মতের অমিল থাকতে পারে। এটাকে আমরা বিরোধ হিসাবে অ্যাড্রেস করতে চাচ্ছি না, এবং আমরা এই সাজেশনগুলোকে সন্নিবেশিত করে ঐক্যমতের ভিত্তিতে আমরা আসলে আমাদের নেতৃত্বটা নির্বাচন করব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নতুন দল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে মতামত দিয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত বাংলাদেশ ও ভারত। সম্প্রতি ওমানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর দেশে ফিরে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এ দফায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ থাকলেও তাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। ওমানের রাজধানীতে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সে সময় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা চ্যালেঞ্জ এবং সেসব উত্তরণের ব্যাপারে কথা বলেন তারা। জানান, ভালো সম্পর্ক রাখার ব্যাপারে একমত হয়েছে দুপক্ষই। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন, কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব। ধারণা করা হচ্ছিল সেই বৈঠকের পর সম্পর্কের টানাপোড়েন কাটবে কিছুটা, তা হয়নি। বরং সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে উত্তেজনা বেড়েছে অনেকটাই। এমন অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তৌহিদ হোসেন। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করবো। এটুকুই কথাবার্তা। He was positive to all the indications that I gave.
দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে থাকছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিলেও এখনও জবাব পায়নি বাংলাদেশ। এ অবস্থায় জয়শঙ্করের সাথে বৈঠকে এ নিয়ে কথা হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ নিয়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন তা নিয়ে কিছু করার নেই বলেও মনে করেন তৌহিদ হোসেন। এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সাবেক র্যাব কর্মকর্তা এবং এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দির রোজারত স্ত্রীকে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে সাবেক সেনা কর্মকর্তা সহ মোট 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও রয়েছেন এই 10 কর্মকর্তার তালিকায়। তাদের বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক আইজিপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তাকে 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। তিনি বলেছেন এই মোবাইল ফোন হারিয়ে গেছে। তার এই বক্তব্য সন্তোষজনক নয়, কারণ তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে সেনানিবাসে ছিলেন বলে তিনি জানিয়েছেন। তারপরে তার মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন 5ই আগস্টের পরে। সুতরাং তার এই মোবাইলের গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, এটা আমরা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে। আমাদের তদন্ত সংস্থা আপ্রাণ চেষ্টা করছেন কোথায় উনি রেখেছেন এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। দীর্ঘ 17 বছরের আইনি লড়াই শেষে চাকরি পাচ্ছেন 27তম বিসিএসের নিয়োগ বঞ্চিতরা। তাই রায় হওয়ার পরই বিজয়ের হাসি নিয়ে সর্বোচ্চ আদালত থেকে বের হলেন সবাই। অথচ 5 আগস্টের আগেও তারা ভাবেননি বিসিএস ক্যাডার হিসেবে জয়েন করার কথা। 2007 সালে 27তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন। কিন্তু 111-এর সময় নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে তাদের দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে দেন বৈধতা, কিন্তু আপিল বিভাগও সে সময় বাতিল করে নিয়োগ। 5 আগস্ট শিক্ষার্থী জনতার আন্দোলনের পর এই নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায়ে সবাইকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি। রায়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগীরা। বললেন তারা স্বপ্নেও ভাবেননি এমন কিছু হবে। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো এবং নির্দিষ্ট সময়ের ভিতরে নিয়োগ পাবো। 18 বছর ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চূড়ান্ত রায় প্রকাশের পর বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের কয়েক জেলায় সমাবেশ করবে বিএনপি। কুমিল্লায় সমাবেশে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরও জানবো আমরা। কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, সমাবেশ কখন নাগাদ শুরু হবে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? প্রায় 16 বছর পর লাকসামে বিএনপি সমাবেশ হচ্ছে, যার ফলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে খুব স্বাভাবিকভাবে। এবং বিএনপি গ্রুপ রয়েছে, সেই দুই গ্রুপের নেতাকর্মীরা আজকে অনুষ্ঠানে হাজির হয়েছেন। সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম এখনো লোপা শুরু হয়নি, তবে এখন গান পরিবেশন করা হচ্ছে এবং নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে তারা এসে
এই লাকসাম স্টেডিয়ামের মাঠে এসে তারা জড়ো হচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু পুরো স্টেডিয়ামের মাঠ কিন্তু নেতাকর্মীদের সমাগম হয়েছে এবং এখনও নেতাকর্মীরা আসছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুল থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে কুমিল্লা এসে পৌঁছে গেছেন। তবে এখনও তারা জনসভাস্থলে আসেননি। সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইটা পর্যন্ত হবে এবং আড়াইটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার পরেই মূলত আজকের এই সমাবেশের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই বিএনপি এই 31 দফা কর্মশালার আপনারা জানেন যে থানার ভিত্তিক যে কর্মশালা সেই কর্মশালা আড়ালেই আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং বিএনপি ক্ষমতা এলে তারা কি করতে চায়, বিএনপি ক্ষমতা আসার পর বাংলাদেশকে কোন জায়গা নিয়ে যেতে চায় তার সুস্পষ্ট দিক নির্দেশনা বলা হচ্ছে বিএনপির এক রাষ্ট্র মেরামত যে 31 দফা দিয়েছে সেই 31 দফা এবং সেই 31 দফা আলোকেই মূলত আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং যেহেতু লাকসাম মনোহরগঞ্জে যেহেতু বিএনপি গত 16 বছর বিএনপি নেতাকর্মীরা বলছেন তারা অন্যায় নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তারা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেননি, ফলে এখানে বিএনপির যে দলীয় অফিস সেই দলীয় অফিস আজকে উদ্বোধন করা হবে, মনোহরগঞ্জ যেমন উদ্বোধন করা হবে, লাকসামে তেমন উদ্বোধন করা হবে এবং এরপরে কিন্তু আজকের এই দিনের যে সমাবেশ সেই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এবং আজকের এই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 31 দফা নিয়ে বিএনপির আগামী দিনের পরিকল্পনা সেই সঙ্গে আগামী নির্বাচন নিয়ে নিঃসন্দেহে তিনি কথা বলবেন। লোপা। আরফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দাবি পূরণ না হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। 6 দফা দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ জানান ছাত্রছাত্রীরা। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এই মামলা করেন একজন নিরাপত্তা পরিদর্শক। অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বুধবার হয় সিন্ডিকেট সভা। তাতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কুয়েট। এজন্য ছাত্রদলকে দায়ী করে সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে। ক্যাম্পাসে আমরা কোনো প্রকার রাজনীতি চাই না, না ছাত্র না শিক্ষক কর্মকর্তা কর্মচারী কোনো প্রকার রাজনীতি চাই না এবং এটা অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের কর্মসূচিটি হচ্ছে বিক্ষোভ মিছিল এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন। একজন পুলিশের অতিরিক্ত ডিআইজি কত টাকার মালিক হতে পারেন? 1 কোটি, 2 কোটি? না, একজন অতিরিক্ত ডিআইজি এবং তার স্ত্রীর সম্পদের পরিমাণ 6,000 কোটি টাকার বেশি। এর সবই করেছেন ক্ষমতার অপব্যবহার করে। আবাসন ব্যবসার আড়ালে অন্যের জমি দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। বুধবার সাবেক পুলিশ কর্তা গাজী মোজাম্মেল হক ও তার স্ত্রী সন্তানের নামে থাকা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। শাহিনুর আলমের ছবিতে আরও জানাচ্ছেন হাবিব রহমান। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হিন্দুপাড়া রোড নামে স্থানীয়দের কাছে পরিচিত, কিন্তু এই রোডের মাঝামাঝি ঠিক এভাবেই দেওয়াল তুলে দিয়েছে আনন্দ হাউজিং কর্তৃপক্ষ। কিন্তু কেন, এটি আমরা জানতে চাই স্থানীয়দের কাছে। ডিআইজি মুজামিল সাহেব এলাকার প্রভাবশালী লোক যারা ছিল ওদের নিয়ে অনেক উড়াই দিছে। আমার মা মরছে এই লাশ, আমি এই আমার ঘরের পাশে আমি এই লাশটা ঘুরে তারপরে আমার মঞ্জিল গোলা নিচ্ছি। বাড়িটা আমাদের এই পাশে আরো অনেকগুলো হিন্দু বাড়ি আছে, মুসলমান বাড়ি আছে, এরা কেউ এদিক দিয়ে আসা যাওয়া করতে পারতেছে না এই রাস্তার কারণে, এই বাউন্ডারির কারণে। এই ভূমিদস্যুদের কাছে অসহায় ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সরকারি বরাদ্দ ইউনিয়ন পরিষদ থেকে এবং উপজেলা পরিষদ থেকে 3বার বরাদ্দ আসছে, কিন্তু আমি পুলিশ হাউজিংয়ের এই বাউন্ডারির কারণে বা যে কোনো কারণে ওদের চাপের কারণে রাস্তাটা শেষ পর্যন্ত করা হয় নাই। এটা আসলে কিছু করার নেই, আমাদের ক্ষমতা আমরা হাত খাটো ছিল, পারি নাই। ওনাদের শক্তির কাছে আমরা আসলে খর্বশক্তির। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা, যেদিকে দুচোখ যায় শুধু বালু দিয়ে ভরাট করা হয়েছে ফসলি জমি, জলাশয়, খেলার মাঠ। কিছু জমি নামমাত্র মূল্যে কেনা হলেও বাকি সব দখল করা হয়েছে। কেউ বাধা দিতে গেলে থানায় নিয়ে চালানো হতো নির্মম নির্যাতন। এসবেরই নেপথ্যে ছিলেন গাজী মোজাম্মেল হক। এই মোজাম্মেলের হাতেই সর্বস্ব খুইয়েছেন হাজী মোহাম্মদ সুলাইমান। তার 5 বিঘার মাছের ঘের পুরোটাই দখল করেছেন পুলিশের এই কর্মকর্তা। বিনিময়ে দেননি একটি কানাকড়িও। প্রায় 5 বিঘা জমি
এইটার মধ্যে পুলিশ হাউজিংয়ে ডিআইজির দোয়াই দিয়া এই পুলিশ হাউজিংয়ের নাম দিয়া এলাকার পোলাপানে এই বালু ফালাইলো। কত জায়গায় বিচার দিলাম, কোনো জায়গায় বিচার আর পাইলাম না। ও সিয়ামারে পরে কইতাছে, কয় দেখেন আপনি জয় কিছু করছেন সব তো আমগো কাছে আইয়ে, তাই আপনি আর একটা দরখাস্ত করেন না, কিছু করেন না, যদি করেন তো আপনার ক্ষতি হইব। খাওয়ালই বলতে গেছি, খাবার সব শেষ করে দিছে। আরেক ভুক্তভোগী আব্দুস সাত্তার, তার 30 শতক জায়গা কোনো টাকা না দিয়েই দখল করেছেন গাজী মুজাম্মেল। হেরা সাইনবোর্ড দিছে, সেই সাইনবোর্ড আমি খুলে নিয়ে পরে শুধু থুইছি, থোয়ার পরে থানাতে নেয় পুলিশ এনে, পরে পুলিশের কাছে আমার দিয়ে দিল, দিয়ে বলা সমস্ত রায়তে রাখলো। তো পুলিশের যা কি ঘটনাটা তো নিজে বুঝেনি, জানেনি, দূরে নিয়ে তো আর হেরা ই করে না, আদর করে না, থানায় নিয়ে আবার মারধর করছে। আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির নামে এসব দখল চললেও কাগজে কলমে মালিক দেখানো হয়েছে গাজী মোজাম্মেলের স্ত্রী ফারজানা মোজাম্মেলকে, আর তার প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে আনন্দ প্রপার্টিজ লিমিটেড। এই প্রতিষ্ঠানের দখলে রয়েছে 3000 বিঘা বিক্রয়যোগ্য জমি, যার আনুমানিক বাজার মূল্য 6000 কোটি টাকার বেশি। 17 বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা তার সিনিয়রদের নাম ভাঙিয়েও কামিয়েছেন অনেক কিছু। মাঝে মধ্যেই রূপগঞ্জের প্রকল্প এলাকায় তার আলিশান খামার বাড়িতে নিয়ে যেতেন তাদের, কখনো কখনো শোডাউনেও কাজে লাগাতেন পুলিশের এই সিনিয়র কর্মকর্তাদের। যমুনার ক্যামেরা দেখে মোজাম্মেলের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা জড়ো হতে থাকেন, বেরিয়ে আসতে থাকে নানা অনিয়মের খবর। নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও মুখে কুলু পেটেছিলেন গাজী মোজাম্মেল হক। এই প্রকল্পের সঙ্গে বাংলাদেশ পুলিশের কোনো সম্পর্ক নেই জানালেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এই পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে গাজী মোজাম্মেল হকের নামে থাকা 65 বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা জমিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দের নির্দেশ দেওয়া হয়েছে পরিবারের 28টি ব্যাংক অ্যাকাউন্টও। হাবিব রহমান, যমুনা নিউজ, ঢাকা। 2009 সালে পিলখানার ঘটনা উদ্ঘাটনে এ পর্যন্ত 37 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান। দুপুরে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ BCSIR এর সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। কমিশন প্রধান জানান, ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। বিদেশে যারা পালিয়ে গেছে তাদের ফেরাতে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি অনেক দূতাবাসের কাছেও তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কমিশন প্রধান জানান, 24 ডিসেম্বর 2024 থেকে কাজ শুরু করেছে এই কমিশন। 90 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের সাক্ষ্য গ্রহণ সহজ হলেও বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে। জানানো হয়, কমিশনের ওয়েবসাইটে যে কেউ তথ্য দিতে পারবেন। 16 বছর পূর্বে সংঘটিত ঘটনার তথ্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে, যাতে করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এ পর্যন্ত সর্বমোট 37 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুবাইতে আছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল, বিস্তারিত তার কাছে জানবো। পিয়াল, এই উইকেটে টস জিতে কেন ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া হলো? আরেকটি বিষয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাহিদ রানাকে একাদশে না রাখার কারণ কি হতে পারে? মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাহিদ রানা যে ব্যাপারটা বললেন, নাহিদ রানা যে এই ম্যাচে খেলবেন না সেটা আমি গতকাল আমার যে প্রিভিউ কিংবা আলোচনা কিংবা লাইভ আমি সবখানেই বলেছিলাম, কারণ তিনি পুরোপুরি ফিট নন। গতকাল বাংলাদেশ দল যখন অনুশীলন করেছে তখন অনুশীলন দেখে আমার মনে হয়েছে নাহিদ রানা পুরোপুরি ফিট নন। অনুশীলনের শুরুর আধা ঘন্টা তিনি টিম ফিজিওর সঙ্গে কাটিয়েছেন, স্ট্রেচিং করেছেন, বোলিং করার চেষ্টা করেছেন, শ্যাডো করেছেন, পরবর্তীতে নেটে ব্যাটারদের বোলিং করেছেন। তিনি কমফোর্টেবল ছিলেন না, যেমন নাহিদ রানাকে আমরা দেখে থাকি। তখনই আমার মনে হয়েছে তিনি হয়তো ফুললি ফিট নন। আমি যদিও
বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে ফুল ফিট, বাট আমার মনে হয়েছিল ফুল ফিট নন। এই কারণে আমি গতকাল প্রিভিউতে বলেছিলাম, লাইভেও বলেছিলাম যে নাহিদ রানা হয়তো নাও খেলতে পারেন, তার না খেলার সম্ভাবনাই বেশি, সেটাই হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদও গতকালকে অনুশীলন করেননি, ব্যাটিং বোলিং করেননি, যেটা আমি প্রিভিউতে মেনশন করেছিলাম। মাহমুদুল্লাহ রিয়াদেরও একটা ইনজুরি সমস্যা আছে, যতটুকু আমি গতকালকে জানতে পেরেছিলাম, সেজন্য তিনি প্র্যাকটিস ম্যাচেও তিনি ব্যাট করেননি। অর্থাৎ তাদের দুইজনের যে না খেলাটা এই ম্যাচে, সেটা আসলে ফুললি ফিট না হওয়ার কারণে নাহিদ রানার ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যায়। অনেকদিন ধরেই আলোচনা ছিল যে তিনি টানা ম্যাচ খেলছিলেন, বিপিএলেও তাকে টানা ম্যাচ খেলিয়ে গেছে রংপুর রাইডার্স, সেই প্রভাবটাই ন্যাশনাল টিমে এসে পড়লো এবার। আর এই যে সিদ্ধান্তর ব্যাপারটা দেখেন, বাংলাদেশ দল কিন্তু বোলিং নির্ভর একটা টিম, তাই তারা চেয়েছে তাদের বোলিংটাকে কাজে লাগাতে, তাদের যে বোলিং এর যে শক্তিমত্তার জায়গাটা আছে সেই জায়গাটা তারা কাজে লাগাতে চেয়েছে। তাসকিন আহমেদ আছেন, মুস্তাফিজুর রহমান আছেন, তো এই সিদ্ধান্তটা আসলে সে কারণেই নেয়া। পিয়াল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট। আরোহীদের গন্তব্যে পৌঁছে দিতে ঢাকা থেকে নাগপুর গেছে বিকল্প বিমান। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা নাগাদ নাগপুরে অবতরণ করে বিমানটি। বিমান সদর জানিয়েছে এক যাত্রীর হ্যান্ড লাগেজে শনাক্ত হয়েছে পাওয়ার ব্যাংক। এরপরে নাগপুরে অবতরণ ঘটানো হয় ফ্লাইটটির। চলে ভেতরে তল্লাশি। পরে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হলে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পাঠানো হয় বিকল্প বিমান। নানা জল্পনা কল্পনা শেষে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির রাজনীতিক রেখা গুপ্ত। স্থানীয় সময় দুপুরে ঐতিহাসিক রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান গভর্নর VK সাক্সেনা। এ সময় মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নেন। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হয় 8 ফেব্রুয়ারি। ক্ষমতাসীন আম আদমি পার্টিকে হারিয়ে 27 বছর পর মসনদে ফিরে বিজেপি। বুধবার রাতে রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করে বিজেপি। অ্যানোনটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে অভিযোগ করা হয় অ্যানোনটেক্স কোম্পানি জনতা ব্যাংক থেকে 297 কোটি টাকার আত্মসাৎ করেছে। মামলায় অভিযুক্তের তালিকায় আছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত সহ 23 জন। এজাহারে বলা হয় আতিউর রহমান এবং তার সহযোগী অন্যান্যরা বিভিন্ন অনৈতিক কৌশলে অর্থ আত্মসাৎ করেছেন। একের পর এক বিস্ফোরক মন্তব্যের জেরে তুঙ্গে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বাকযুদ্ধ। কমেডিয়ান থেকে শুরু করে স্বৈরাচার, ইউক্রেনের প্রেসিডেন্টকে বিদ্রূপে এমন নানা শব্দ ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা জবাব দিয়েছেন জেলেনস্কিও। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দেয়া ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন বলে মন্তব্য করেছেন তিনি। টানা দুদিন ভলোদিমির জেলেনস্কিকে বিদ্রূপ করে গেলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ইস্যুতে রীতিমতো তুলোধুনো করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। মেয়াদ শেষের পরও নির্বাচন আয়োজন না করায় তিরস্কার করেছেন জেলেনস্কিকে, এমনকি স্বৈরাচার আখ্যাও দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নোত্তরে ট্রাম্প আবারও দাবি করেন তলানিতে পৌঁছেছে ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা। বিরল খনিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় জেলেনস্কির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগও করেন। জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন, তার দেশ ছিন্ন ভিন্ন, অপ্রয়োজনে লাখ লাখ মৃত্যু হয়েছে। 3 বছর ধরে কোনো আলোচনাই হয়নি। নির্বাচন দিতে অস্বীকৃতি জানানো একজন স্বৈরাচার। পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতেও ছাড়েননি ট্রাম্প। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থায়নের যৌক্তিকতা নিয়ে আবারও তোলেন প্রশ্ন। বাইডেনকে বেহালার মতো বাজাতেন জেলেনস্কি, করেছেন এমন মন্তব্য। একজন কমেডিয়ান যুক্তরাষ্ট্রের কাছে $350 বিলিয়ন চেয়েছেন এমন এক যুদ্ধের জন্য যাতে জয় সম্ভব নয়। আমি প্রেসিডেন্ট হলে এটা কখনোই হতো না, এই যুদ্ধ শুরুই হতো না। বাইডেন প্রশাসন আর 1 বছর থাকলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। এখন আর হবে না। ছেড়ে কথা বলেননি ভলোদিমির জেলেনস্কিও। তার দাবি রাশিয়ার তৈরি ভুয়া তথ্যের জগতে বাস করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার জবাবে অভিযোগ করেন সৌদি আরবের বৈঠকে ওয়াশিংটনকে এসব ভুলভাল তথ্য সরবরাহ করেছে মস্কো।
4% সমর্থনের যে কথা তিনি বলছেন তা পুরোপুরি ভুল। আমরা জানি এই তথ্য রাশিয়া থেকে পাওয়া। রাশিয়া আর আমেরিকার বৈঠকে এই সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তথ্য রয়েছে আমাদের কাছে। এটা দুঃখজনক। জননেতা হিসেবে ট্রাম্পের প্রতি শ্রদ্ধা রয়েছে, তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি ভুল তথ্যের জগতে রয়েছেন। ট্রাম্পের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কের স্টারমার, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টালসন সহ অনেকে। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।